ছাত্র জনতার ওপর শেখ হাসিনার গুলিবর্ষণ ও গণহত্যা চালানোর গোপন রেকর্ড ফাঁস করল জাতিসংঘ মানবাধিকার কমিশন। এবং সর্বশেষ জানাবো আয়নাঘর কাণ্ডে এবার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনার নির্দেশে তার টেলিফোন কথোপকথন রেকর্ডে পাওয়া গেছে। 16 জুলাই থেকে 4 আগস্ট রাত পর্যন্ত তার অনেকগুলো কল রেকর্ড উদ্ধার করা হয়েছে। কল রেকর্ড পর্যালোচনা করলে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাত্রা শুরুর গোড়ার দিকে অর্থাৎ 18 জুলাই হাসিনা তার উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকীর সঙ্গে 2 বার কথা বলেন। এর মধ্যে একবার কথা বলেছেন 138 সেকেন্ড 2 মিনিট 18 সেকেন্ড। দুইটি কথোপকথনের নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার ওপর হামলা গুলিবর্ষণ করার নির্দেশ দেন হাসিনা। পাশাপাশি বিভিন্ন জায়গায় হামলা ও অগ্নিসংযোগের নির্দেশনা দেওয়া হয়। প্রাপ্ত অনেকগুলো কল রেকর্ডে দেখা গেছে জুলাইয়ের শেষ দিকে এসে শেখ হাসিনা বেশ কয়েকবার প্রাণঘাতী মরণাস্ত্র ব্যবহার করেছেন। পতনের আগ পর্যন্ত প্রতিদিনই তিনি বিভিন্ন বাহিনীর অনুগত উচ্চ পদস্থ কর্মকর্তার আন্দোলন দমানোর জন্য শক্তি প্রয়োগের নির্দেশনা দিতেন। সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে কল রেকর্ডের এসব তথ্য পাওয়া গেছে। সূত্রগুলো বলছে, আন্দোলন চলাকালে হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল হাসান, সাবেক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, এনএসআইয়ের সাবেক প্রধান টিএম জুবায়ের, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস সহ বিশ্বস্ত কর্মকর্তাদের ভার্চুয়ালি নির্দেশ দেয়। আন্দোলন চলাকালীন সময়ে কথা বলেছেন ডিজিএফআই এর তৎকালীন প্রধান হামিদুল হক, পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও র্যাব প্রধানের সঙ্গে। এর মধ্যে সবচেয়ে বেশি কথা বলেছেন তারিক সিদ্দিকী, জিয়াউল আহসান ও জেনারেল মুজিবের সঙ্গে। সূত্রগুলো আরো বলছে, এখনো পর্যন্ত যেসব কল রেকর্ড পাওয়া গেছে তাতেও শেখ হাসিনার গণহত্যার সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ মিলেছে। তবে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনার নির্দেশে অনেক কল রেকর্ড মুছে দেওয়া হয়। বিশেষ করে তারিক সিদ্দিকী ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেন্টারের তৎকালীন ডিজি জিয়াউল আহসান, সেনা কর্মকর্তা মুজিব, জোবায়েরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করা হয়। এসব কর্মকর্তাকে সঠিকভাবে জেরা করতে পারলে আরো গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে বলে নিশ্চিত করে জানাচ্ছেন উচ্চ পর্যায়ে দায়িত্বশীল একাধিক সূত্র। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ কেন নেওয়া যাচ্ছে না তাতে বিস্ময় প্রকাশ করেছেন দায়িত্বশীলরা। জিয়াউল হাসানকে কেন এখনো তথ্য বের করার উপযোগী প্রক্রিয়ায় জিজ্ঞাসা করা হচ্ছে না তাতে বিস্ময় প্রকাশ করেছে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল পক্ষ। জানা গেছে, আন্দোলন চলাকালীন প্রায় সবকিছু একাই পরিচালনা করতেন শেখ হাসিনা, তবে বেশিরভাগ তথ্য জানতেন তারিক সিদ্দিকী। গণহত্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সবসময় ভার্চুয়ালি যোগাযোগ করতেন শেখ হাসিনা। মাফিয়া চক্রের আদলে এক কর্মকর্তাকে একটি নম্বর দিয়ে ফোন করতেন, যেটি দিয়ে অন্য কারোর সঙ্গে কথা বলতেন না। এভাবে অনেকগুলো ফোন নম্বর ব্যবহার করতেন শেখ হাসিনা। সবগুলো নম্বরের তথ্য পাওয়া না গেলেও এ পর্যন্ত 7টি নম্বরের তথ্য উদ্ঘাটন করা গেছে। এগুলোর বেশ কয়েকটি কল রেকর্ড উদ্ধার করা সম্ভব হয়েছে। শেখ হাসিনার এইসব নির্দেশনা অনুযায়ী 2024 সালের জুলাই মাস শুরু হওয়ার আন্দোলনের 5 আগস্ট শেষ হওয়া পর্যন্ত তার অনুগত বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ও মাঠ পর্যায়ের সদস্যরা রীতিমতো গণহত্যা চালিয়ে অন্তত 1500 ছাত্র জনতার জীবন কেড়ে নেয়। বিশ্বের ইতিহাসে নজিরবিহীন এই গণহত্যার ইতিহাসে হাসিনার নির্বিচার গণহত্যার হাত থেকে 6 বছরের শিশু থেকে শুরু করে স্কুল, মাদ্রাসা, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষ বাদ যায়নি কেউই। 1 লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণেই ভারতের হাতে তুলে দিয়ে দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছিলেন এই শতাব্দীর ঘোষেটি বেগম খেতা। একই সঙ্গে নিজেদের দেশ, সংস্কৃতি ও ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ওই শিক্ষায় 15 বছর জ্বলেছে সারাটা দেশ। কখনো লগি বৈঠার তাণ্ডবে, কখনো চাপাতির আঘাতে, আবার কখনো পুলিশ, র্যাব কিংবা বিজেপি নির্বিচার নৃশংসগুলিতে। তার এই ছত্রছায়ায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি ও মুসলমানদের বানানো হয়েছে যোগী।
পুরানো হয়েছে পবিত্র কোরআন, হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে, ফাঁসিতে ঝোলানো হয়েছে শহীদ কাদের মোল্লা সহ এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে। রিমান্ডে নিয়ে টর্চার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার এবং গুমসহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে। 5, তার হিংসা ও ঘৃণাতন্ত্রের ছোবলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলে বিভক্ত এবং চরমফেতনাতে নিমজ্জিত। তার শাসনামলে মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চা চেতনার নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। দেশের পুরো রাজনীতিকে 1971 সালে লৌহপিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দলমত ও পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছিল। প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম লুটতান্ত্রিক ফ্যাসিবাদ। 6, দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন। হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না, আসে বঙ্গভবন থেকে। এমনই স্বীকারোক্তি দিয়েছে তারই পোশাক প্রধান বিচারপতি থেকে। 7, তার দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ যুবলীগকে বানিয়েছিল এই যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলারবাসী। ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্ন মতে ছাত্র নির্যাতন, লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা, হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা, এই ধরনের হাজারো লৌহস্য কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর। শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছিল লিগাল ইমিউনিটি, এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা, লোভনীয় চাকরি ও প্রমোশন। 8, তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী। অন্তত 6টি গণহত্যা সংঘটিত হয়েছিল তারই শাসনামলে। 28 অক্টোবরে লগি বৈঠার তাণ্ডব, 5 মে আলমদের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর, 25 ফেব্রুয়ারি পিলখানার ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয় আল্লামা সাইদের রায় পরবর্তী ম্যাসাকার, সাতক্ষীরা ম্যাসাকার এবং সর্বশেষ কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের উপর সিপাহী নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে। এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে নিয়েছিলেন রয়ের প্রফেশনাল কিলারদের। 9, একচ্ছত্র ক্ষমা ও একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনেছিলেন। দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস, দুর্বল, বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন। সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়েছিলেন, নির্বাচন কমিশনকে পকেটে ভরেছিলেন, আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসর এবং শেখ পরিবারের তৈলমর্দনের কারখানা। 10, রিজার্ভ চুরি, ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি, বিদেশি অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনা যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল তা ধারের কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ। দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনা 4র্থ শ্রেণীর বিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছিলেন 400 কোটি টাকার সম্পদ। বেনজির, আজিজ, মতিউর এবং এসালম সহ শত শত মহালুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছিল মাস্তানতন্ত্র ও মহকের মূল্য। 2009 সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত ওই দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন। জয় মাঝে মধ্যেই বাংলাদেশ সফরে আসতেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকতেন। সজীব ওয়াজেদের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী বোনটি মরহুম লতিফ সিদ্দিকী খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন। এছাড়া বিভিন্ন দেশে দুর্নীতিলব্ধ অর্থের সম্পদের গল্প তা আছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোনো সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনার প্রচন্ড প্রভাব বিস্তার করে থাকতেন। শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারিক সিদ্দিকীকে শেখ হাসিনার মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন। সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারিক সিদ্দিকী। শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীকেও বাংলাদেশ অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হতো। তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএনডিপির কভারে কাজ করেছেন। শেখ হাসিনার কন্যা পুতুল এবং তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখন অনেকটা ওপেন সিক্রেট। আরব আমিরাতে হাসিনার কন্যার স্বামী ঠিক কি অবস্থায় আছেন সেটাও রহস্যময়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই। কুইক রেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছিল তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব হতো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশে লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছিল। বাংলাদেশে যেসব সর্বনাশ শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশকে অন্তত 100 বছর ধরে দিতে হবে।